বিশ্ববাজারে পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা সংকটে দেশে উৎপাদন হচ্ছে কম। বাজার ধরে রাখতে সরকারের সহায়তা চাইলেন ব্যবসায়ীরা। চাহিদা কমে যাওয়ায় চিংড়ি রপ্তানিতে বিপর্যয়, লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের অর্ধশত হ্যাচারি। এবং বিশ্বে বেড়ে চলছে সাইবার ক্রাইম, তথ্য চুরির পাশাপাশি বড় অঙ্কের লোকসানে বিভিন্ন প্রতিষ্ঠান। নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় পর্যায়ে বিনিয়োগের পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। বিশ্ববাজারে পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকার পরও সেই তুলনায় উৎপাদন করতে পারছেন না দেশের উদ্যোক্তারা। ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠান পাট দিয়ে তৈরি নানা পণ্য বাজারজাত করলেও তা মেটাতে পারছে না চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, গত অর্থ বছরে পাটজাত পণ্যের রপ্তানি কমেছে প্রায় ৮০%। একই ধারা অব্যাহত রয়েছে চলতি অর্থ বছরেও। তাদের মতে, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পেলে এ খাত হতে পারে রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস। জুবাইর ফয়সালের রিপোর্ট। শুধুমাত্র ব্যাগ আর বস্তা নয়, সোনালী আশখ্যাত পাট দিয়ে তৈরি হচ্ছে বাহারি শোপিস, দেয়ালিকা কিংবা নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। গেল কয়েক বছরে দেশ ও দেশের বাইরে এসব পণ্যের চাহিদাও বেড়েছে। তবে নানা কারণে ভোক্তাদের চাহিদা মেটাতে পারছে না উৎপাদনকারীরা। কাঁচা পাট রপ্তানি করলে এই মুহূর্তে $500 থেকে $600 আমরা পাচ্ছি। আমরা যদি ট্রেডিশনাল জুট গুডস তৈরি করে থাকি তাহলে সেখান থেকে পাচ্ছি আমরা $1500 থেকে $1800। কিন্তু ডাইভার্সিফাইড প্রোডাক্ট যদি আমরা তৈরি করে থাকি, করতে সক্ষম হই, তাহলে প্রতি টন থেকে আমরা $3000 থেকে ইভেন $10,000 পর্যন্ত আমরা আর্ন করা সম্ভব। শুধু বাইরে না, দেশেও প্রচুর চাহিদা আছে। এত চাহিদা যে আমরা ফুলফিল করতে পারছি না। আমাদের লিমিটেশনগুলোর কারণে আমরা ফুলফিল করতে পারছি না। এর মধ্যে যেমন একটা আমরা ফেব্রিক্স পাচ্ছি না। এর মধ্যে 2016 সাল নাগাদ বেশ কয়েকটি দেশে পলিথিন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে বিশ্বে বাংলাদেশের পাটের তৈরি ব্যাগ কিংবা অন্যান্য সামগ্রীর নতুন বাজার তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সে বাজার ধরা সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন উদ্যোক্তারা। নতুন যে মার্কেটগুলো তৈরি হচ্ছে সেই মার্কেটে যদি আমরা জুটটাকে অ্যাকোমোডেশন করতে পারি, সেখানে কর্মসংস্থান তৈরি হবে, আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের প্রফিট মার্জিন বাড়বে এবং সর্বোপরি এই সেক্টরটা যে একটা জায়গাতে থমকে আছে, এটা এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে। গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান নেই যারা দক্ষ স্কিল ওয়ার্কার তৈরি করবে, এরকম কোনো প্রতিষ্ঠান নেই। সো আমাদের ওয়ার্কার নিয়ে অনেক প্রবলেম পেতে হয়। গার্মেন্টস সেক্টরে অনেক ওয়ার্কার আছে, বাট আমরা খুঁজলেও দুইটা স্কিল ওয়ার্কার পাই না। দেশে প্রতি বছর গড়ে ৭৮ লাখ বেল পাট উৎপাদন হয়। এর মধ্যে 18 থেকে 20 লাখ বেল কাঁচা পাট রপ্তানি হয়। এছাড়া সরকারি বেসরকারি জুট মিলগুলোয় পাটজাত পণ্য প্রস্তুতে 40 থেকে 42 লাখ বেল ও বিভিন্ন হস্তশিল্প প্রতিষ্ঠানে প্রয়োজন হয় 5 থেকে 7 লাখ বেল পাট। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্তর্জাতিক বাজারে চাহিদার পাশাপাশি দাম কমে যাওয়ায় দেশের হিমায়িত চিংড়ি রপ্তানি বিপর্যয়ের মুখে পড়েছে। আর এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে হ্যাচারি শিল্পে। গত 4 মাসে চাষিরা চাহিদার অর্ধেকেরও কম চিংড়ি পোনা কেনায় লোকসানের মুখে পড়েছে কক্সবাজারের 50টি হ্যাচারি। এই অবস্থায় হ্যাচারি মালিকরা দ্রুত এই সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের সহায়তা চেয়েছেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিংড়ি। আর চিংড়ির 80% পোনা সরবরাহ করে থাকে কক্সবাজারের 50টি হ্যাচারি। বর্তমানে চিংড়ি পোনা উৎপাদনের ভরা মৌসুম চলছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদার পাশাপাশি দাম কমে যাওয়ায় হিমায়িত চিংড়ি রপ্তানিতে বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় চিংড়ি উৎপাদনকারী অঞ্চল সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের চাষিরা হ্যাচারি থেকে চিংড়ি পোনা কেনা কমিয়ে দিয়েছেন। আর উৎপাদিত পোনা বিক্রি না হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছে কক্সবাজারের হ্যাচারিগুলো। চাষিরা আমাদের কাছ থেকে পোনা নিচ্ছে না, বিদায় আমাদের চিংড়ি পোনা নষ্ট হয়ে যাচ্ছে। একটা পোনা উৎপাদন করতে খরচ হয় প্রায় 30 পয়সার মতো, কিন্তু এটা আমরা 12 থেকে 15 পয়সার বেশি কোনোভাবেই পাচ্ছি না। এই অবস্থা বিরাজমান থাকলে আমাদের হ্যাচারি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের প্রোডাকশনের যে অবস্থা, পোনা বিক্রি করতে পারতেছে না, মালিক আমাদের বেতন দিতে পারতেছে না। এই অবস্থা চলতে থাকলে হ্যাচারি, চিংড়ি চাষি সহ এই শিল্পের সাথে জড়িতদের জীবন জীবিকা হুমকির মুখে বলে জানালেন এই হ্যাচারি মালিক। রপ্তানি বন্ধের পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা এই বিষয়টি পরিষ্কার করা দরকার। এভাবে যদি বন্ধ থাকে তাহলে হ্যাচারি, চিংড়ি চাষি
সহ এই শিল্পের সাথে জড়িত তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাবে। আর হ্যাচারি মালিক সমিতির নেতারা দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক্সপোর্টটা সেভাবে হচ্ছে না, বিধায় এই সমস্যা। সুতরাং গভর্নমেন্টকে এখানে অবশ্যই তার নজর দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। জানুয়ারি থেকে জুন মাস উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারের 50টি হ্যাচারি 1000 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে থাকে চাষিদের, কিন্তু গত 4 মাসে সরবরাহ করেছে মাত্র 400 কোটি পোনা। সময় সংবাদ, কক্সবাজার। চীনে পণ্য রপ্তানিতে শুল্ক কমাতে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষর করবে সরকার। রোববার দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, কয়েক মাসের রাজনৈতিক কর্মকাণ্ডের চীনা বিনিয়োগকারীদের নেতিবাচক প্রভাব পড়েছে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে চীনকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া বাউশিয়ায় গার্মেন্টস শিল্প পার্ক এবং পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা স্থানান্তরে চীন সহায়তা করবে বলে জানান তিনি। বহু চীনা কোম্পানি বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ করতে চায়। তারা তাদের শিল্প কলকারখানা বাংলাদেশে রিলোকেট করতে চায়, পুনঃস্থাপন করতে চায়। সেই জন্য নাম্বার 1 তারা ইন্টারেস্টেড হলো একটা এরিয়ার জন্য, স্পেশাল ইকোনমিক জোন। আমাদের সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চায়নাকে একটা স্পেশাল এরিয়া দিয়ে দেব, যেখানে তাদের দেশের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করবেন। দর্শক, এবার আপনাদের জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন বেশ ঊর্ধ্বগতি ধরে রেখেছে এবং এখন যদি সূচকগুলো আপনাদের জানাই তাহলে দেখতে পাচ্ছি যে ডিএসসির যে প্রধান সূচক ডিএসসি এক্স সেটি এখন 13 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 4387 পয়েন্টে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স ডিএসসি এস সেটিও 8 পয়েন্ট বেড়ে এখন 1068 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির যে বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স সেটিও 10 পয়েন্ট বেড়ে এখন 1666 পয়েন্টে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে এখন পর্যন্ত 94 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 107টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, 96টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 23টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। যদি দর্শক আপনাদেরকে যদি মার্কেট পরিস্থিতি আপনাদেরকে একটু জানাই তাহলে শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আজকে রয়েছে এর মধ্যে 209 টাকা 203 টাকা 30 পয়সা দর নিয়ে এখন শীর্ষ 20-এর শুরুতে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি দেখতে পাচ্ছি যে গতকালের সর্বশেষ লেনদেন হয়েছিল 199 টাকা 30 পয়সায়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি 195 টাকা 30 পয়সা ছিল সর্বনিম্ন দর এবং 209 টাকা 90 পয়সা পর্যন্ত দর উঠেছে এই কোম্পানিটির। সাহা ডেনিম এটি রয়েছে 2 নম্বর স্থানে শীর্ষ 20-এর 44 টাকা 80 পয়সা দর নিয়ে গতকাল 46 টাকা 10 পয়সায় লেনদেন শেষ করেছিল কোম্পানিটি। আজকে কিন্তু 44 টাকা 80 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর এবং সর্বোচ্চ 67 টাকা সর্বোচ্চ কিন্তু 45 টাকা 80 পয়সা পর্যন্ত দর উঠেছিল। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেপিসিএল এটি 67 টাকা 30 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 3 নম্বরে এবং এটি যেটি দেখতে পাচ্ছি যে 67 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ দর এবং 65 টাকা ছিল সর্বনিম্ন দর। গতকাল কিন্তু 66 টাকায় লেনদেন শেষ করেছিল কেপিসিএল। এসপিসিএল রয়েছে 4র্থতম স্থানে 177 টাকা দর নিয়ে 184 টাকা ছিল সর্বোচ্চ দর। 175 টাকা 10 পয়সা দেখতে পাচ্ছি আজকের সর্বনিম্ন দর ছিল এবং গতকাল ছিল 169 টাকা 80 পয়সা সর্বশেষ লেনদেন মূল্য। অগ্নি সিস্টেমস লিমিটেড এটি 31 টাকা 70 পয়সা প্রতিটি শেয়ারের দর নিয়ে অবস্থান করছে 5ম স্থানে। 31 টাকা 70 পয়সা এটি হচ্ছে সর্বোচ্চ দর আর 31 টাকা ছিল সর্বনিম্ন দর। গতকাল যে সর্বশেষ লেনদেন মূল্য 30 টাকা 70 পয়সা ছিল তার চেয়ে কিন্তু আজকে সর্বনিম্ন দর বেশি এবং এসএ পোর্ট লিমিটেড এটি রয়েছে 6ষ্ঠ স্থানে 58 টাকা 40 পয়সা দর নিয়ে 58 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ দর আর 56 টাকা 90 পয়সা ছিল সর্বনিম্ন দর। গতকাল কিন্তু এটি এসএ পোর্ট লিমিটেড এটি লেনদেন শেষ করেছিল 56 টাকা 30 পয়সা দর নিয়ে। সাইপ পাওয়ার এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর 76 টাকা 90 পয়সা দর নিয়ে 77 টাকা ছিল সর্বোচ্চ দর, 75 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 76 টাকা 60 পয়সা।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এটি 8 নম্বর স্থানে অবস্থান করছে শীর্ষ 20-এর 50 টাকা 90 পয়সা দর নিয়ে। 51 টাকা 90 পয়সা ছিল সর্বোচ্চ দর এবং 50 টাকা 60 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। ইফাদ অটোস এটি রয়েছে 9 নম্বর স্থানে এবং 10 নম্বর স্থানে রয়েছে বিবিএস 44 টাকা 50 পয়সা দর নিয়ে। তো দর্শক আরেকবার যদি সূচকগুলো জানাই তাহলে 13 পয়েন্ট বেড়ে এখন 4387 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স। আর এখন পর্যন্ত 94 কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। দর্শক মোটামুটি এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সংক্ষিপ্ত লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক শিক্ষকদের সাথে অসদাচরণ করায় সিলেটের হযরত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে 4 দিনের সময় বেঁধে দিয়েছিল প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মরত শিক্ষকরা। গতকাল আলটিমেটামের সময়সীমা চলে গেলেও ভিসি পদত্যাগ না করায় কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে মোট 35 জন শিক্ষক পদত্যাগ করেছেন। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, ধন্যবাদ রাজু। আপনি যেটা বলছিলেন যে এখন থেকে মাত্র 10 মিনিটও হয় নাই, কিছুক্ষণের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক পদ রয়েছে সেই প্রশাসনিক পদের 37টি পদ থেকে 35 জন শিক্ষক পদত্যাগ করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে মোট 48টি প্রশাসনিক পদ রয়েছে এবং এই পদত্যাগের কারণটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তার নিয়োগের পর থেকে শিক্ষকদের অভিযোগ তিনি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকের সাথে অসদাচরণ করেছেন। মূলত এই অসদাচরণের জন্য তারা বারবার তাকে বলেছেন যে শিক্ষকদের সাথে ভালো আচরণ করার জন্য, কিন্তু তার মধ্যে কোনো উন্নতি না হয় তারা গত বুধবার তারা একটি আলটিমেটাম দিয়েছেন যে গতকাল রোববারের মধ্যে যদি ভিসি পদত্যাগ না করেন তবে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক পদ রয়েছে এই পদের প্রত্যেক শিক্ষক পদত্যাগ করবেন। এর মধ্যে রয়েছে আপনাদের একটু বলে রাখি যে প্রভোস্ট রয়েছেন, ছাত্র কল্যাণ উপদেষ্টা রয়েছেন এবং আইসিটি বিভাগের যে প্রধান রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তিনিও রয়েছেন এই পদত্যাগকারীদের মধ্যে। এবং আপনারা আসলে দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রফেসর মোহাম্মদ ডক্টর জাফর ইকবাল সহ উনি এই জায়গায় আছেন এবং তার যে স্ত্রী রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনিও রয়েছেন এই পদত্যাগকারী যে শিক্ষক রয়েছেন এই শিক্ষকদের মধ্যে। তো আমরা এখন কথা বলবো রাজু একজন শিক্ষকের সাথে এই বিষয়ে যে তারা পদত্যাগের কারণটা কি এবং কতজন শিক্ষক স্যার আপনারা আছেন এবং এর কারণটা কি। আপনারা কি এর আগে কখনো স্যারকে বলেছেন যে আপনাদের সাথে ভালো আচরণের জন্য? আমরা একবার দুবার নয়, ধন্যবাদ আপনাকে। আমরা বারংবার বলেছি যারা প্রশাসনে কাজ করি, আমরা একটা ফোরামে বিলং করি, সেই ফোরাম থেকে ওনাকে বলা হয়েছে যে আপনার আচরণ একটু আমাদের সাথে রূঢ় আচরণ করবেন না স্যার, আমরা সম্মানের সহিত কাজ করতে চাই। বাট উনি আসলে সংশোধিত হন নাই, এইটা একটা ইস্যু। আমরা সেই সম্মানবোধের জায়গা থেকে আজকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ যারা আছি, দীর্ঘদিন থেকে যারা আমরা প্রশাসনে কাজ করছি, আমরা যেহেতু সম্মানিত বোধ করছি না ওনার সাথে কোনোভাবেই কাজ করতে, অতএব আমরা আজকে সবাই মিলে এই জায়গায় পদত্যাগ করলাম। ধন্যবাদ স্যার। রাজু আপনি যেটা শুনলেন যে তারা পদত্যাগের কারণে, আমি কথা বলবো এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সাথে। স্যার আপনারা যে পদত্যাগটা করলেন স্যার, আসলে আপনাদের যুক্তিকতা কতটুকু আছে? আমি বলি, এখানে আসার আগে আসলে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আমাদের পক্ষ থেকে 1-2 জন কথা বলবে, সেই 1-2 জনের ভিতরে আমি নাই আসলে, তাই না? কাজে আমি আজকে কথা না বললাম, কয়েকদিন যাক, তারপরে আমি পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে আপনাদেরকে আমি বলবো, ঠিক আছে? হ্যাঁ আমি অবশ্যই এসেছি। না যুক্তিকতা মানে এই যে আমার আশেপাশে যারা দাঁড়িয়ে আছে এরা ইউনিভার্সিটি তৈরি করেছে, তাই না? কাজে এরা যখন মনে কষ্ট পায় আমি মনে কষ্ট পাই, এরা যখন আসে আমিও আসি, তাই তো, আর কিছু না। ধন্যবাদ স্যার। রাজু আপনি যেটা শুনলেন যে প্রফেসর মোহাম্মদ ডক্টর জাফর ইকবাল বললেন আসলে তিনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন এই শিক্ষকদের সাথে তিনি একমত এবং যে কারণে তিনি এই পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন। এবং আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তার সাথে আমরা কথা বলতে পারিনি, আমরা পরবর্তী সংবাদে আমরা আসলে জানিয়ে দিব তার নিজস্ব কোনো বক্তব্য আছে কিনা। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বারবার যে ছাত্র রাজনীতি রয়েছে, ছাত্র রাজনীতির কারণে তাদের শিক্ষা ব্যবস্থা বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং তবে শিক্ষকরা বলেছেন যে তাদের রাজনীতির কারণে শিক্ষা ব্যবস্থা যাতে বাধাগ্রস্ত না হয় সে কারণেই তাদের আজকের এই পদত্যাগ। তো রাজু আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। রাজু। আহাদ আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। দর্শক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 35 জন শিক্ষক ভিসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তারা পদত্যাগ করেছেন এবং সেই খবরটি আমরা জানছিলাম আমাদের সহকর্মী আব্দুল আহাদের কাছ থেকে। মাদারীপুরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ জনগণ। এছাড়াও রয়েছে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ। চেয়ারম্যানরা অতিরিক্ত অর্থ নেয়ার কথা স্বীকার করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সরকারিকরণের দাবি জানিয়েছেন। তবে
জেলা প্রশাসক এসব অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি নিয়মে প্রতিটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে প্রতিটি কাজের জন্য বাজার মূল্যের অর্ধেক মূল্য নেয়ার কথা, কিন্তু মাদারীপুরের দু একটি বাদে অধিকাংশ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নেওয়া হচ্ছে 2-3 গুণেরও বেশি অর্থ। এমন অভিযোগ সেবা নিতে আসা ভুক্তভোগীদের। অনেকেই আবার একাধিকবার এসেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। আমরা অনেক দূর থেকে আসি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সেবা পাওয়ার জন্য, কিন্তু আমরা আসি ঠিকই, কিন্তু আমরা এসে দেখি বন্ধ থাকে। অনেক সময় গিয়ে পাই না এবং সেবাটা নিতে পারি না। জন্মনিবন্ধন কার্ড করতে গেলে আমাদেরকে 80 টাকা 100 টাকা রেখে দেয়। টাইম দাও অমুক টাইমে আইও, আবার তাছাড়া এই টাইমে গেলে দেন আমার হাতে সময় নেই, পরে দিমু কিছু টাকা পয়সারও দায় দ্বারা করে, কিন্তু দেখা গেছে যে আমাকে বাধ্য হয় যে বলার জন্য যে হ্যাঁ আমরা দিমু। তবে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চেয়ারম্যানরা অতিরিক্ত অর্থ নেওয়ার কথা স্বীকার করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সরকারিকরণ করার আহ্বান জানালেন। কিছু বেশি রাখে, আবার রাখেও না। বারণ করলে, ধরা পড়লে, আমার কাছে অভিযোগ করলে, বেশি চাইলে এবার ওরা আমার ওখান থেকে রিং দেয় যে 50 টাকা চায় একটাই করতে। তখন আমি আবার রিং দিয়ে বলে দিই যে না না এত কেন। আমাদের প্রয়োজন, এই জন্য এরা সরকারিকরণ করা দরকার। এরা না হলে এরা ভালো প্রশিক্ষণ এখানে নেয় আমাদের ফ্রি সার্ভিস মেশিনে, পরে দেখা যায় অন্যত্র যে চাকরি নিয়ে যায়। অবশ্য জেলা প্রশাসক এসব অনিয়মের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেবার আশ্বাস দিলেন। অনেকেই নির্ধারিত ফিয়ের চেয়ে বেশি নিচ্ছে বা জনসমাগম বেশি দেখে এই সুযোগটি কেউ নিচ্ছে, এই ধরনের অভিযোগ যদি আসে আমাদের কানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের 4টি উপজেলায় 59টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র রয়েছে। একটি তথ্য সেবা কেন্দ্রে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন মানুষ তথ্য সেবা নিতে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের মাধ্যমে গার্মেন্টস খাতের উৎপাদন বাড়ানো সম্ভব উল্লেখ করে বিজিএমইএ সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি কারখানায় আলাদা চিকিৎসক রাখার ব্যবস্থা করা হচ্ছে। গতকাল বিজিএমইএ ভবনে পোশাক শিল্প শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার আলোকে এসএনভি বাংলাদেশের বিবরণী প্রচার সম্মেলনে এসব কথা বলেন তিনি। মহিলা শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে নেদারল্যান্ডসের আর্থিক সহায়তায় এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের 3 বছর মেয়াদী প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সেমিনারে। বিভিন্ন কারখানায় অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, অনুপযুক্ত পরিবেশ ও স্বাস্থ্যসেবা গ্রহণে শ্রমিকদের অনীহা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। দর্শক, অর্থ বাণিজ্যের আজকের খবরে আমরা এর আগে আপনাদেরকে পাটজাত পণ্যের রপ্তানি আশঙ্কাজনকভাবে কমে যাওয়া নিয়ে একটি রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। তিনি এরই মধ্যে আমাদের স্টুডিও দেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস আহমেদ মজুমদার। আমরা তার সঙ্গে আলোচনায় চলে যাচ্ছি। জনাব এস আহমেদ মজুমদার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটি রিপোর্ট দেখেছি এর আগে, বিশ্ববাজারে পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকলেও আমরা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি এবং এই রপ্তানি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। বর্তমানে 80% কমে গেছে পাট রপ্তানি। তো সেই ক্ষেত্রে আপনারা জুট গুডস নিয়ে কাজ করছেন, দেশের বাইরে রপ্তানি করেন এবং বিভিন্ন ধরনের পাটজাত পণ্য তৈরি করে থাকেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে একসময় সোনালী আঁশ বলা হতো পাটকে, এখন আসলে এই পাটের এই যে সেক্টরটি সেটি এখন কি অবস্থায় আছে আপনার কাছে? না, পাট সোনালী আঁশ এখনো আছে। ধন্যবাদ। প্রথম আমি সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে পাট শিল্পের বিষয়ে কিছু বলার জন্য। পাট শিল্পটা আসলে পাট্য হলো আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, ঐতিহ্যের প্রতীক, মুক্তি সংগ্রামের প্রতীক। সেখানে এই পাট ব্যবসা যারা করছেন তারা দেশপ্রেমী উদ্বুদ্ধ হইয়া দেশের ভালোবেসে পাট ব্যবসা শুরু করেছে। নানা প্রতিকূলতার আবহাওয়া পেরিয়ে কিন্তু আমাদের এই পাট ব্যবসাটা চলছে। এখন পাট ও পাটজাত পণ্য যে বিষয়টা হচ্ছে, আমাদের বিষয়গুলি হলো আমাদের কিছু ব্যবস্থাপনা ত্রুটির কারণে আমাদের এই অবস্থান করছে। এখনও পাটের প্রচুর চাহিদা আছে, যেখানে ভারত আমাদের কোনো তো প্রতিযোগী ছিলেন না, কিন্তু এখন আমাদের মার্কেটিং এর কারণে ওরা কিন্তু অনেক উপরে চলে গেছে। আরেকটা বিষয় হলো এখানে বিশেষভাবে আলোচিত যে বিষয়টা হলো যে আমরা ধরেন এখানে $9 বিলিয়ন মতো, এখানে 7,000 কোটি টাকার মতো আমাদেরকে এক্সপোর্ট হচ্ছে, কিন্তু এখানে 5,000 কোটি আমরা কিন্তু এক্সপোর্টাররা করছি, আমাদের এই প্রতিষ্ঠান করছে। সেখানে বিভিন্ন কারণে আমাদের এখানে দেখা যাচ্ছে 500-600 এক্সপোর্টার ছিলেন, কিন্তু এখানে দিনের পর দিন কমতে কমতে ইতিমধ্যে আমাদের 300-তে এসে পৌঁছেছে।
প্রচার পিছনে কারণ হলো আমাদের আসলে ব্যাপার হলো আমাদের এখানে 100-250টা মিল আছে, এর মধ্যে 26টা বিজিএমসি আছে এবং স্পেনিং আছে, বাকিগুলি কম্পোজিট আছে। তো এই অবস্থান থেকে সমস্ত মালগুলি কিন্তু আমরা বিক্রি করি, বাইরে এক্সপোর্টটা কিন্তু আমাদের। একটি বিষয় যেটা দেখলাম যে 70-75% উৎপাদনের যে জায়গাটি সেটা হচ্ছে আপনাদের চাহিদা আছে ব্যাপক, চাহিদা আছে, কিন্তু আমরা আপনারা দিতে পূরণ পারছি না। করতে পারছেন পূরণ না, আপনারা করতে পারছি না। উৎপাদন করতে পারছেন কিন্তু না। আমাদের আছে, ব্যবস্থা আছে। সেটি এত আশঙ্কাজনক ভাবে কমে গেল আশঙ্কাজনক কেন? করার বিষয়টির কারণ হলো যে এখন হলো যে আমাদের প্রথম হলো যে আমাদের বিজিএমসি আমাদের বাংলাদেশের পতাকা বহন করে। এই বাংলাদেশের বিজিএমসির সাথে কিন্তু আমাদের কিন্তু সমস্ত সম্পর্কগুলি আমাদের ব্যবসায়ীর সাথে দেশে বিদেশে আমাদের ইয়েটা চলে। বেশি বিজিএমসিতে গত 20 বছর যাবত কোনো এমপ্লয়ি ছিলেন না। পুরনো যারা অভিজ্ঞ ছিলেন তারা কিন্তু অনেকেই রিটায়ার্ডে চলে গেছেন। গত এই গভর্নমেন্টের লাস্ট গভর্নমেন্টের সময় প্রায় 10-12 হাজার লোক দিয়েছেন। ইতিমধ্যে অনেকেই ম্যাক্সিমাম টেবিলে আছেন নতুন লোকদের। এখানে পলিসিগতভাবে অনেক ভুল ত্রুটি আছে। এখন ধরেন আপনাকে এখানে হেসিয়ান সেকিং, এখন সেকিংটা বিশ্বের বাজারে কখন চলবে এটা আমার জানতে হবে, যখন মার্কেটিং করবে। হেসিয়ানটা কখন চলবে এটা আমাকে জানতে হবে, এবং সিবিসিতে কার্পেট বেকিং ক্লথ যেটা কখন চলবে এটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলি আসলে পলিসিগত ভুলের কারণে আমরা অনেক সময় অনেক বাধাগ্রস্ত হচ্ছি। আবার দেখা যাচ্ছে বিজিএমসিতে ধরেন না দিনের পর দিন ঘুরে, মানে আপনারা বলছেন যে সরকারি উদ্যোগের অভাবেই শুধুমাত্র সরকারি উদ্যোগ না, সরকারি উদ্যোগ আছে। আমরা কিন্তু 2001 সালের পর থেকে আমরা কিন্তু 6 সাল পর্যন্ত হতাশায় পড়ে গিয়েছিলাম। অথচ আমাদের বিল একের পর এক বন্ধ হচ্ছে, আদমজি বন্ধ হচ্ছে। ভারত বলছে যে আমাদের আদমজি বন্ধ, আমাদের এখানে পাটের কোনো অবস্থান নাই। এখন বিশ্ববাজারে তাদের যাদের যে প্রভাব, সেই প্রভাবটা আরো জোরালোভাবে অবস্থা তৈরি হলো। এরপর পরবর্তী স্টেজে কি হলেন, গভর্নমেন্ট যখন 9 সালে আসলে ওনারা 2004 সালের ওয়েজের সহ অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা অবস্থানে নিয়ে গেলেন এটাকে, বিজিএমসিকে বা পাট শিল্পকে করার জন্য পুরো 1 বছরে পাটের টাকা দিয়ে দিলেন। পাট কিনা প্রোডাকশন শুরু হলো, 800 টন চলে এলো। বাজার আমরা শুরু করলাম, আমরাও মার্কেটিং শুরু করলাম আবার পুরো উদ্যমে। এই অবস্থান থেকে আবার বিজিএমসি চলে আসলো 300 টন। মানে এখনো তো সেই সরকারি ক্ষমতায় আছে না, সেই সরকারে আসে, কিন্তু সরকার কিন্তু সাপোর্ট দিচ্ছে, কিন্তু এখানে আমাদের বাজার ব্যবস্থার একটু সমস্যা আছে। আরেকটা বিষয় হলো যে বিজিএমসি থেকে সবসময় পাটের টাকাটা গভর্নমেন্ট থেকে আসে। এই পাটের টাকাটা যখন গভর্নমেন্ট থেকে আসে, এটা যদি জুলাইয়ের আগে না আসে ওরা পাট কিনতে পারে না। তো লাস্ট ইয়ারে তাদেরকে 200 কোটি টাকা দেওয়া হয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ পাটের টাকা দিয়ে করতে পারে। আচ্ছা, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে যেখানে একের পর এক পাট কারখানা গড়ে উঠছে, পাট শিল্প কারখানা, সেখানে আমরা দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাজার এই যে বৈপরীত্য, মানে সেটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত, এবং আসতে হলে আমাদের কি করতে হবে? বেরিয়ে আসা উচিত, আমাদের সমন্বয় থাকতে হবে। মানে আপনি কি মনে করেন যে সরকারের এই যে আপনার একের পর এক ডেমারেজ দিয়ে তো আর এটিকে বাঁচিয়ে রাখা সম্ভব না? তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করণীয়? আমরা আসলে যারা কাজ করতেছি, আমরা গভর্নমেন্ট থেকে কোনোদিন কোনো সাবসিডি বা প্রণোদনা কোনো কিছু আমাদের কিছু দেওয়া হয়নি। আমরা কিন্তু একের পর এক এক্সপোর্ট করে যাচ্ছি। বিভিন্নের উপর আমাদের উপর আসল ব্যারিয়ার তৈরি করা হয়। যেমন আপনাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন মিল থেকে আমাদেরকে যদি মাল কিনতে হয়, তাদেরকে 90% টাকা দিতে হয়, 75% টাকা দিতে হয়, 100% কাউকে দিতে হয়। এমনকি বিজিএমসি তো এই অবস্থা, সিস্টেম আছে। এই টাকাটা কিন্তু আপনাকে ধরেন 10 কোটি টাকার একটা এলসি আসলো, আমি তো ক্যাশ টাকা আপনাকে 5 কোটি টাকা দিতে পারছি না, সবাই দিতে পারছে না। এটা কয়েকজনের মধ্যে একটা লিমিট থাকে। তো যার কারণে এই বিষয়গুলি আছে, যেখানে আমরা এলসি মানে টিডি সিএডি দিয়ে আমরা ব্যবসা করি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে নিজের ক্যাশ টাকা দিয়ে হলেও আমাদেরকে ব্যবসা করতে হয়। তারপরে আমরা বাইরের দেশে বিদেশে আমরা ঘুরি, কিন্তু ব্যবসাটা ধরে রেখেছে। কিন্তু এইটা কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, আমাদের সরকার টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু টাকা সিরিয়াসলি টাকা দিচ্ছে এবং বারবার টাকা দিচ্ছে, টাকা দিয়ে কিন্তু কোনো হচ্ছে না। কিন্তু তারা যদি সময় মতো পাট কিনে, পাটের ব্যবস্থাটা সৃষ্টি করে আর শিডিউলটা ঠিক রাখে, তাহলে আমাদের কেউ শিডিউল রক্ষা করতে পারে না। এটাও আমাদের একটা সমস্যা। আচ্ছা, মানে একটি রিপোর্টটি যে আমরা যেরকম দেখলাম যে বাংলাদেশে 78 লাখ বেল পাট উৎপাদিত হয়েছে এবং রপ্তানি হয়েছে 18 থেকে 20 লাখ বেল, এবং বাকি পাটগুলো আপনারা ব্যবহার করেছেন, পণ্য উৎপাদনে ব্যবহার করেছেন, এবং যেটি হয়েছে যে প্রায় 5% হচ্ছে আপনারা ব্যবহার করছেন হস্তশিল্প সহ বিভিন্ন ইয়েতে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপনার সঙ্গে। আমরা তার আগে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। নীতি, আদর্শ, বিশ্বাস
ও ধ্যান ধারণার আলোকেই আমরা নির্বাচন করতে যাচ্ছি। আমাদের পারিবারিক ব্যক্তি জীবন ও আমাদের রাজনীতি কতটা তোপের মুখে রাখা হয়েছে তা নতুন করে বলার প্রয়োজন নেই। আমি পারিবারিক ও রাজনৈতিকভাবে কতটা নির্মম, নিপীড়ন, নির্যাতনের শিকার তা নিশ্চয়ই আপনারা জানেন। আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অগণিত পরিকল্পিত সাজানো মামলা। অন্যদিকে আমার বাড়িতে জঘন্যতম হামলায় আমার বৃদ্ধা মা, বর্তমানে জান্নাতবাসী, পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আত্মীয় স্বজন ও উপস্থিত নেতা কর্মীদের উপর চালানো হয়েছিল অমানসিক নির্যাতন, যার আংশিক চিত্র আপনাদের মাধ্যমে দেখেছে বিশ্ববাসী। আমি 94 সালের আগে 2.5 বছর সময় মতো মেয়র ছিলাম। সেই সময় থেকে আজকে 2015 সাল, ব্যবধান প্রায় 21 বছর। বিবর্তনের ধারায় উন্নয়নের ছোঁয়া লেগেছে সারা দুনিয়ায়, কিন্তু ঢাকাবাসীর ভাগ্যে তা কতটুকু জুটেছে? এই নগরীর উন্নয়ন হয়েছে কতটুকু তা নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসেছে। আপনারা জানেন আমি এই ঢাকারই সন্তান, এখানেই আমার জন্ম। এই নগরীর সাথে আমিও বেড়ে উঠেছি। এখানকার পরিবেশ, পারিপার্শ্বিকতায়, মানুষের স্নেহ ভালোবাসায়, আপনাদের দোয়ায় মেয়র ছিলাম, মন্ত্রী ছিলাম। এই নগরীর উন্নয়ন ও মানুষের কল্যাণে যথাযথ চেষ্টা করেছি। নাগরিক জীবনের সুযোগ সুবিধা নিয়ে নগরবাসীর চিন্তা চেতনার আমিও শরিক ছিলাম। সেই আলোকে বিশ্বায়ন উপযোগী করে ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ার পরিকল্পনা নিয়ে আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর সামনে তুলে ধরছি আমার নির্বাচনী ইস্তেহার। প্রিয় নগরবাসী, আজ এমন এক সময় আপনাদের সামনে আমার প্রস্তাবনা উপস্থাপন করতে যাচ্ছি যখন রাষ্ট্র ও সমাজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। নাগরিক সেবা প্রদানে অব্যবস্থাপনা, নাগরিক মূল্যবোধের অবক্ষয়, নিজস্ব সাংস্কৃতিক জায়গায় বিজাতীয় অপসংস্কৃতির চর্চা আমাদের নাগরিক ও নগর জীবনকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে। বিশ্বের অন্যতম জনবহুল শহরের পাশাপাশি দর্শক, জাতীয় প্রেস ক্লাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের পাট শিল্প নিয়ে যে আলোচনা আমরা করছিলাম। আমাদের আজকের অতিথি বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব এস আহমেদ মজুমদার। আবারও আপনার কাছে ফিরছি। কথা বলছিলাম যে বাংলাদেশে এই যে পাট রপ্তানি 80% যেটি হয় যে 18 থেকে 20 লাখ বেল পাট উৎপাদিত হওয়ার মধ্যে রপ্তানি হয় 18 থেকে 20 বেল, এবং বাকিগুলো আপনারা পাটজাত পণ্য প্রস্তুত করতে ব্যবহার করেন এবং হস্তশিল্পে ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে একটি বিষয় যেটা হচ্ছে 2016 সাল নাগাদ ইউরোপের কয়েকটি দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হতে চলেছে এবং তারা এই পাটজাত পণ্য এবং পাট থেকে উৎপাদিত যে পণ্য তারা এগুলো ব্যবহার করবে। এই বাজারটি ধরতে আপনারা আসলে কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? আমাদের তো রেডি আছে, আমরা মোটামুটি প্রস্তুত আছি, কিন্তু বিষয়টা হলো যে আমাদের যে মিলের যে ব্যবস্থাপনা, আমাদের যারা প্রাইভেটে আছেন তারা তাদের মতো অবস্থানে আছেন। তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজারে যখন চাহিদা বাড়ে কিন্তু তাদের বাজারের একটা সমন্বয় থাকে না। বিজিএমসিরও ঠিক তাই। এই অবস্থা থেকে আমাদের কিন্তু পাট আছে। আমাদের পাট দিয়ে যদি চায়না ব্যবসা করতে পারে, আমাদের পাট দিয়ে যদি ভারত ব্যবসা করতে পারে, তাহলে আমরা পারবো না। কি কারণে? আমরা তো এটা কোনো পাই না। কারণ বিষয়টা হলো আমাদের ব্যাংকে গেলে বিড়ম্বনা আছে। এলসি আসলে এলসি নেগোসিয়েশন করতে চায় না। ওরা 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 নেগোসিয়েশন না করলে তারা আমাদের ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরে সেক্ষেত্রে আপনারা কি কি প্রতিবন্ধকতার শিকার? আমরা প্রতিবন্ধকতার শিকার যেমনি ব্যাংকে আছে, ব্যাংকে আমাদেরকে সমন্বয় আমাদের এলসি ঠিক মতো অ্যাকসেপ্ট করা হয় না। তারপরে আরেকটা প্রতিবন্ধকতা আছে, যেমন আমাদের যে সমস্ত অবস্থানগুলি সৃষ্টি করা হয়েছে, যেমন ব্যবসা আমরা শিডিউল মতো দিতে পারি না। যেমন গার্মেন্টসের যেমন শিডিউল হলে আমাদের অনেক ডিলে শিপমেন্ট করতে করতে আমাদের অনেক চলে যায়। দেখা যাইতেছে আমরা একটা বিজিএমসি এখন চেকিং এর, ওনারা বলছে, ওনাদের সাথে কিছুদিন আগেও আমরা মিটিং করেছি, ওনারা বলছে ওনাদের 22,000 শ্রমিক এখন চেকিং এর মার্কেট নাই। যে চেকিং এর মার্কেটটা যে বিষয়টা আমাদের একটু প্রবলেম হয়েছে এখানে ভারতের সাথে। ভারতের ইন্ডিয়ান মেইল অ্যাসোসিয়েশন ভারতকে অনুরোধ করেছে যে আমাদের একটা বিশাল একটা চেকিং এর একটা মার্কেট ছিল, বস্তা, যেটাকে বাংলায় বস্তা বলা হয়। তো এই বস্তাটার বিশাল একটা মার্কেট ছিল আমাদের ইন্ডিয়াতে। কিন্তু ইন্ডিয়ান মেইল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান গভর্নমেন্টকে যখন অনুরোধ করলেন যে বাংলাদেশ থেকে যে সকল পাট পণ্য আসবে, বস্তা আসবে, এটার মধ্যে মেড ইন বাংলাদেশ লিখতে হবে,
কারণ তাতে যারা এক্সপোর্টার ইম্পোর্টার যারা আমাদের ছিল ওরা কিন্তু একটা প্রণোদনা পায় আমাদের এখান থেকে ইম্পোর্ট করে নেওয়ার পরে তারা আবার বিশ্ববাজারে তারা বাজার করে সেই বাজার অবস্থান থেকে তারা একটা 2.5% 3% একটা প্রণোদনা পায়, কিন্তু এইটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়টা হলো যে আমাদের বিশাল বাজারটা একটু স্থবির হয়ে গেছে। এটা আমরা অর্থমন্ত্রীর সাথেও বিষয়টি বলেছি, বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং করে আমরা বলেছি। আরেকটা বিষয় হলো যে আমাদের যে অবস্থানটা আমাদের যেখানে থাকা দরকার, বাজার ব্যবস্থাটা আমাদের জন্য যারা আমরা 100% 2.5 কোটি লোক এখানে জড়িত আছে। আপনি কি কৃষক, শ্রমিক, ব্যবসায়ী হইতে এখানে 2.5 কোটি লোক জনসংখ্যা এখানে জড়িত আছে, সেখানে আস্তে আস্তে আমাদেরকে চিন্তাটি গ্রাস করছে। আরেকটা বিষয় হলো আপনি চিন্তা করেন যে আমাদের যে এখানে কিছুদিন আগে 2010 সালে গভর্নমেন্টে প্যাকেজিং অ্যাক্টটা করলো পণ্যের পাটমক করার জন্য, কিন্তু এটা এই পর্যন্ত কার্যকর করা যাচ্ছে না। কারণ বিষয়টা হলো আমাদের এখানে অনেক সময় আইন প্রয়োগকারী সংস্থা দরকার হলে পাওয়া যায় না, আমাদের নিজস্ব দরকার, সেটা হচ্ছে না। এই বিষয়টা যদি যেমন আমাদের যেখানে কোটি বা 20 থেকে 25 কোটি আর কি নার্সারি পট জুটের ব্যবহার করতো, আমাদের পরিবেশ মন্ত্রণালয় ব্যবহার করে সিনথেটিক ওই যে পলিথিন ব্যাগটা ব্যবহার করে। আমাদের দেশে তো পলিথিন ব্যাগ নিষিদ্ধ এবং ওই জায়গাটা কিন্তু ওই পরিবেশও নার্সারি পটটা ব্যবহার করে না। তাহলে আপনি অ্যাবার্ট করলে আমার গভর্নমেন্ট যদি এখন প্রধানমন্ত্রীর আন্তরিকতার তো কোনো অভাব নেই। আমরা সমস্ত বড় একটা আমব্রেলার পিছনে আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু যে দেশে যাচ্ছে আমাদের পাটের মার্কেটিং এর জন্য রাষ্ট্রপ্রধানদেরকে অনুরোধ করে, তারপরে রাষ্ট্রপ্রধানরা আসলে অনুরোধ করে, সেখানে আমরা কিন্তু কোনো জায়গায় জানি থেমে যাচ্ছি। কিন্তু এই বিষয়টা আমাদের বিভিন্ন রকম ভাবে জটিলতা সৃষ্টি হচ্ছে। জনাব এস আহমেদ মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জি, আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি সময় টেলিভিশনকে ধন্যবাদ, দর্শক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব এস আহমেদ মজুমদারের সঙ্গে। আমরা কথা বলছিলাম দেশের পাট শিল্প এবং পাটজাত পণ্য আমদানি এবং রপ্তানিতে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেসব বিষয়ে আমরাও চাই যে পাট শিল্প সামনে এগিয়ে চলুক এবং দেশ সামনে এগিয়ে যাক। দর্শক, চলে যাচ্ছি পরের খবরে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের অগ্রগতি শুধু সমন্বিত অর্থনৈতিক নীতি গ্রহণের উপর নয়, বরং নির্ভর করে তার ধারাবাহিক বাস্তবায়ন ও পর্যালোচনার উপর। রোববার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দেশের সামষ্টিক অর্থনীতির নীতি নির্ধারণ বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় চলমান অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে হলে বর্তমান গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেন, বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি নয়, বিনিয়োগ করছে। তিনি বিদ্যুতের উপর ভর্তুকি কমানোর বিষয়ে বিশ্বব্যাংকের পরামর্শের কঠোর সমালোচনাও করেন সেমিনারে। সোনালী ব্যাংকের চেয়ারম্যান AHM হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। তার মেয়াদ ছিল চলতি বছরের 26শে ডিসেম্বর পর্যন্ত। 2012 সালের 27শে ডিসেম্বর হাবিবুর রহমানকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে জিম্মি কাজী ফার্মসের দুটি প্রতিষ্ঠান। রোববার রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এর প্রতিবাদ জানায় কাজী ফার্মস কর্তৃপক্ষ। সম্মেলনে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্থাপিত কাজী হ্যাচারি লিমিটেড এবং শালন্দর ফিড মিল স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এ সময় সমস্যার সমাধানে সরকারের কাছে সহযোগিতা চান তিনি। প্রথমবারের মতো দেশের বাজারে এসেছে চীনের বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিওনি। এই উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড লঞ্চ ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জিওনির গ্লোবাল ডিরেক্টর অব সেলস মিস্টার ফ্রাঙ্ক, কান্ট্রি ম্যানেজার মিস্টার ফিদেল সহ সংশ্লিষ্ট আরও অনেকে। অনুষ্ঠানে জিওমির লোগো উন্মোচন করা হয়। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। সাইবার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও দুর্বলতার সুযোগ নিয়ে এখন বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সার্ভারে হামলা চালাচ্ছে হ্যাকাররা। স্পর্শকাতর সব তথ্যাবলী চুরি হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।
আর এই সাইবার ক্রাইম প্রতিরোধে রাষ্ট্রীয় পর্যায়ে ইন্টারনেট নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। বলা হয়ে থাকে আগামী বিশ্বের সামগ্রিক পরিবর্তন ও ভবিষ্যতের রূপায়ণ হবে বর্তমানের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি ইন্টারনেট বা অন্তর্জালের হাত ধরেই। তথ্য ও উদ্ভাবনী ক্ষমতার এক অভাবনীয় সমন্বয় রয়েছে ইন্টারনেটে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এত সব সম্ভাবনার ভিড়েও এখানে গড়ে উঠেছে এক অন্ধকার অপরাধের জগৎ, গোটা বিশ্বের কাছে যা সাইবার ক্রাইম হিসেবে বিবেচিত। আর অপরাধ প্রতিরোধে করণীয় শীর্ষক বিষয় নিয়ে সম্প্রতি নেদারল্যান্ডের হেগ শহরে হয়ে গেল সাইবার স্পেস কনফারেন্স, যেখানে অংশ নিয়েছেন 160টিরও বেশি দেশের প্রতিনিধিরা। বর্তমানে সাইবার ক্রাইমের কারণে প্রতি বছরে বিশ্ব অর্থনীতিতে প্রায় 40,000 কোটি ডলারের ক্ষতি হচ্ছে। তাই সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগ আরও বাড়ানো উচিত, এতে করে ইন্টারনেট ব্যবহারকারীরা নিরাপদে থাকবেন। অনলাইন খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান ইবে থেকে শুরু করে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান পর্যন্ত সাইবার হামলা এড়াতে পারেনি। সম্প্রতি আইএস জঙ্গি গোষ্ঠীর মদদে একদল হ্যাকার ফ্রেঞ্চ টেলিভিশন নেটওয়ার্ক হ্যাক করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এ ধরনের অপরাধ ঠেকাতে তরুণ প্রযুক্তিবিদরাই জোরালো ভূমিকা রাখতে পারবে বলে মনে করছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সাইবার ওয়ার্ল্ডের নিরাপত্তা জোরদার ও পদ্ধতি উদ্ভাবনে নতুনরাই বেশি এগিয়ে আসছে। তাই প্রযুক্তি বিশ্বের উদ্ভাবনী ক্ষমতায় আমি নতুনদেরই এগিয়ে রাখবো। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ্যোগ ও অর্থায়ন জরুরি বলেও মনে করছেন প্রযুক্তিবিদরা। হ্যাকিং প্রতিরোধে বিভিন্ন দেশের পুলিশ ও গুপ্তচর সংস্থাগুলোর ইন্টারনেট নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হওয়া প্রয়োজন। এজন্য অবশ্যই এ খাতে বিনিয়োগ আরো বাড়াতে হবে। ধারণা করা হচ্ছে 2015 সালে তথ্য প্রযুক্তি খাতের নিরাপত্তায় বিশ্বজুড়ে ব্যয় 8% বৃদ্ধি পাবে, যা প্রায় 7,700 কোটি ডলারের কাছাকাছি। এজি মাহমুদ, সময় সংবাদ। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলো। বিশ্ববাজারে পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা সংকটে দেশে উৎপাদন হচ্ছে কম, বাজার ধরে রাখতে সরকারের সহায়তা চাইলেন ব্যবসায়ীরা। চাহিদা কমে যাওয়ায় চিংড়ি রপ্তানিতে বিপর্যয়, লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের অর্ধশত হ্যাচারি। এবং বিশ্বে বেড়েই চলছে সাইবার ক্রাইম, তথ্য চুরির পাশাপাশি বড় অঙ্কের লোকসানে বিভিন্ন প্রতিষ্ঠান। নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় পর্যায়ে বিনিয়োগের পরামর্শ। দর্শক, এই ছিল এই সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। আর সঙ্গে থাকুন সময়ের।